নাম্বার 14, এটা দেখেন আমরা জানি ইউজফুল আউটপুট হচ্ছে কি, তো জিপিটাই হবে ইউজফুল আউটপুট। তো জিপিটা বের করার জন্য আমরা ইউজ করবো কি এম জিএইচ। তো এই ক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে মাস হচ্ছে কোনটা, মাস হচ্ছে 200 পিপল ইন্টু 70 ইন্টু ইন্টু না প্লাস হচ্ছে ট্রেনের মাস যেটা 80,000, এটা হচ্ছে টোটাল মাসটা, যেটা আমরা বললি 9.81। আর ভার্টিক্যাল হাইট যেটা, একটা জিনিস খেয়াল করে দেখেন 6 মিটার পার সেকেন্ডে যেহেতু ট্রাভেল করতেছে বলতেছে, মানে পার সেকেন্ডে 6 মিটার যাচ্ছে, পার সেকেন্ডে যদি 6 মিটার যায় ধরেন এরকম রোডটা, পার সেকেন্ডে যদি 6 মিটার যায়, দিস ইজ 6 মিটার, এটা তাহলে এই অ্যাঙ্গেলটা যদি কত হয় 30 হয়, তাহলে আমরা ইজিলি এইখান থেকে এই ইনফরমেশন দিয়ে এই ভার্টিক্যাল হাইটটা কি পার সেকেন্ডে কতটুকু ভার্টিক্যাল হাইট সে রেজ করতেছে সেটা আমরা কি বের করে ফেলতে পারবো। তাহলে বেসিক্যালি এটা হবে কত, 6 sin 30, 6 sin 30। তো এটা যদি করি আমরা, তাহলে বেসিক্যালি আমরা পেয়ে গেলাম কোনটা, এমজিএইচটা পেয়ে গেলাম। তাহলে এমজিএইচকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে পেয়ে গেলাম কোনটা, তাহলে পেয়ে গেলাম আমরা ইউজফুল আউটপুট পাওয়ারটা পেয়ে গেলাম। এখানে টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। কেন, কারণ আমরা 6 মিটার যেটা নিচ্ছি সেটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য। তাহলে ভার্টিক্যাল হাইট যেটা আসে সেটা 1 সেকেন্ডের জন্য, তাহলে আমরা ইউজফুল আউটপুট পাওয়ারটা পেয়ে গেলাম। তো তারা বলছে এই ইউজফুল আউটপুট যেটা সেটা হচ্ছে কত, 40%। তাহলে 40% যদি আমার কোনটা হয়, এই ইউজফুল আউটপুটটা হয়, যেটা হচ্ছে 200 × 70 প্লাস 80,000 into 9.81 into 6 sin 30 ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত, 1 সেকেন্ড। এটা যদি 40% হয় তাহলে 100% কত, এটা যদি করি আমরা আনসার আসবে কত, সি। এরপর নাম্বার 15 দেখেন, পাওয়ার স্টেশন ইউজিং এ কোল অ্যাজ ফুয়েল অ্যাজ অ্যান অ্যাভারেজ পাওয়ার আউটপুট অফ 3000 megawatt. Coal is supplied by 20 trains each day. The efficiency of the stations is converting the thermal energy released from the coal to electrical energy is 26%. Efficiency হচ্ছে 26%. A mass of 1 kg of coal will release 33 megajoule of thermal energy when burned. Which mass of the coal does each train bring? একটা ট্রেন কতটুকু মাস ক্যারি করে সেটা। আউটপুট পাওয়ারটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 3000 মেগাওয়াট। তাহলে আমরা এটা হচ্ছে 26%, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত, আউটপুট পাওয়ার 3000 মেগাওয়াট। তাহলে 100% কত হবে, 1 কত হবে, এরপরে 100% কত হবে, এটা যদি আমরা বের করি তাহলে এটা আসবে কত, একটু ক্যালকুলেটারে করি, তাহলে হচ্ছে 3000 ডিভাইড বাই 26 ইন্টু 100, এটা আসছে কত, তোমার আসছে এটা 11538.5 মেগা ওয়াট। এটা হচ্ছে আমাদের ইনপুটটা 100%। তাহলে এখন এটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে চাই, ইনপুট পাওয়ার থেকে ইনপুট এনার্জিতে, তাহলে টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টাইম হচ্ছে কত, তারা বলছে ইচ ডে হলে, ইচ ডেতে আওয়ার থাকে কত, 24। তাহলে আমরা এই ইনপুট পাওয়ারটাকে যেটা মেগা, কিন্তু এটা মেগা ওয়ার্ডে আছে ইনটু টাইম হচ্ছে ইচ ডেতে 24 আওয়ার্স, এবং 24 আওয়ার্স হচ্ছে 36, মানে 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা যদি করি তাহলে ইন্টু 24 ইন্টু 3600, এটা আসবে একটা বিশাল একটা নাম্বার আসতেছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 9.9, এটা করলে আসবে 9.96 ইন্টু 10⁸ মেগা জুল, 9.96 ইন্টু 10⁸ মেগা জুল। তো এটা হচ্ছে আমাদের কি ইনপুট এনার্জি। এরপরে বলছে দেখছেন 33 মেগাজুল এনার্জি পাওয়া যায় কোত্থেকে, 1 কেজি থেকে, 1 কেজি থেকে। তাহলে 33 মেগাজুল পাওয়া যায় 1 কেজি থেকে। তাহলে এই যে আমরা টোটাল ইনপুট এনার্জি যেটা বের করলাম 9.96 ইন্টু 10⁸ মেগাজুল, এটা পাওয়া যাবে কত থেকে আমরা বের করি, তাহলে এটা হবে কত, 9.96 ডিভাইডেড বাই 33, মেগা কাটা যাবে, তাহলে কনভার্ট করার দরকার নেই। তাহলে 30, এটা আসতেছে কত,
3020970 কেজি, ঠিক লিখছি নাকি? 30209790 কেজি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 20 ট্রেন একসাথে ক্যারি করতেছে। তাহলে ইচ ট্রেন কত? তাহলে ডিভাইড বাই 20, এটা করলে আসছে 1510489। যদি স্ট্যান্ডার্ডে কনভার্ট করি, 1 2 3 4 5 6, 1.5 × 10⁶, তাহলে আনসার হচ্ছে কি? সি। আচ্ছা, এবার যদি নাম্বার 16-এ, a wooden cylinder floats partially submerged in a bath of water. A force F is applied to the cylinder until it is just fully submerged. Which statement is not correct? Not correct. Statement not correct. তাহলে এতে বললো কি, সাম অফ দ্য ওয়াটার গেইনস গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এটা কারেক্ট, কিন্তু কারণ আমরা জানি যখন আপনি কোনো অবজেক্টকে পানির মধ্যে দিচ্ছেন, তখন সে পানি কিছু ওয়াটার ডিসপ্লেস করবে, লিকুইড ডিসপ্লেস করলে লিকুইডের হাইটটা রেজ করবে। তো রেজ করলে ডেফিনেটলি সাম অফ দ্য ওয়াটার ইজ গেইনিং দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বিকজ ইজ দ্য height is increasing, that's why. So answer A correct. Statement বিটা বললো কি, the cylinder losses gravitational potential energy. ইয়েস, মানে ধরেন আপনার এই হাইটটা ছিল, তাহলে এই হাইট থেকে যখন ফার্দার নিচে গেল, তাহলে এই হাইটটা ডিক্রিজ করলে তাহলে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। তাহলে বি স্টেটমেন্টটাও কারেক্ট। সিতে বললো ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স অ্যাফ অন দ্য সিলিন্ডার। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স অ্যালং দ্য ফোর্স। তাহলে ফোর্স যেটা দিচ্ছে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেদিকে কাভার হলো, তাহলে এই ওয়ার্ক ডানটা ডেফিনেটলি এই ফোর্সের ওয়ার্ক ডান আছে কার উপর? সিলিন্ডারের উপর। তাহলে সিটাও কারেক্ট, তাহলে আনসার হচ্ছে ডি। তাহলে ওয়ার্ক ইজ ডান বাই দ্য আপথ্রাস্ট অন দ্য সিলিন্ডার, ওয়ার্ক ইজ ডান বাই দ্য আপথ্রাস্ট অন দ্য সিলিন্ডার। না বাব, এটা দেখেন, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। আপথ্রাস্ট কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে আপথ্রাস্ট ডান। আর ডিসপ্লেসমেন্ট কাভার হয়েছে কোন দিকে? ডাউনওয়ার্ডস। তাহলে আমরা বলি ডিসপ্লেসমেন্ট আর যদি ফোর্স যদি অপোজিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান, যেটা অবজেক্টের উপর কি কোনো অবজেক্টের কোনো কন্ট্রিবিউট করবে না। তাহলে অবজেক্টের উপর কোনো কন্ট্রিবিউট করে না, মানে অবজেক্টের সাথে, মানে অবজেক্টের উপর যেহেতু কোনো কন্ট্রিবিউশন হচ্ছে না, অবজেক্টের এনার্জি বাড়াচ্ছে না বা কম সামথিং, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি না, এখানে এই ফোর্সটার নেগেটিভ ওয়ার্ক ডান আছে কার উপর? সিলিন্ডারের উপর। দ্যাট মিনস কোনো ওয়ার্ক ডান তার উপর নাই। কার উপর? সিলিন্ডারের উপর নাই, কোনো এনার্জি অ্যাড হচ্ছে না ফার্দার। কার উপর? এই ফোর্সের কারণে, আপথ্রাস্টের কারণে, যেটা আমরা ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রেই বলি আর কি। ফ্রিকশনাল ফোর্স বেসিক্যালি প্রডিউস করে কি? হিট প্রডিউস করে, যেটা সারাউন্ডিংয়ে কী হয়? সারাউন্ডিংয়ে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে আনসার হচ্ছে ডি। এরপরে যাচ্ছে আমরা কোথায়? নাম্বার 17-এ। 17-এ বললো দ্য মোটর অফ এ ক্রেন lifts a load of mass 600 kg. The load raises vertically at a constant speed of 12 meter per minute. What is the useful power output of the motor? Easiest one. তাহলে আমি করতেছি না বেসিক্যালি, এটা দেখেন, এটা পারবেন। এখানে ইউজফুল যেহেতু বলছে, তারা ডেফিনেটলি তার হাইট যেটা ইনক্রিজ করলো, হাইট ইনক্রিজ করার কারণে জিপি যেটা গেইন করলো, জিপিটাই হচ্ছে তার ইউজফুল আউটপুট এনার্জি। তাহলে ইউজফুল আউটপুট এনার্জিকে মানে জিপিটা বের করে আমরা তার টাইম দিয়ে ডিভাইড করলে ইউজফুল আউটপুটটা পেয়ে যাবো। তারপর নাম্বার 18-এ যাই। নাম্বার 18-এ বললো, আচ্ছা নাম্বার 18টা অলরেডি আপনারা কোথায় সলভ করছেন? আপনারা সলভ করছেন হচ্ছে ক্লাসেই সলভ করছেন নাম্বার 18টা। এরপরে যাচ্ছি নাম্বার 19-এ। The maximum useful output of a car traveling on a horizontal road is P. The total resistive force acting on the car is kVA square, where V is the speed of the car and K is a constant. Which equation is correct when the car is traveling at maximum speed? Maximum speed হলে তার মানে হচ্ছে তার ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স ইকুয়াল হয়ে গেল। তাহলে ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স যদি ইকুয়াল হয়, তাহলে ফরওয়ার্ড ফোর্সটা হচ্ছে kVA স্কোয়ার, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স। তাহলে ফরওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আমরা কী বলতে পারি? ব্যাকওয়ার্ড ফোর্স। তাহলে তার পাওয়ার বের করার জন্য আমরা বলতে পারি P ইজ ইকুয়াল টু F ইন্টু ভি। তাহলে এটা আসে কি? F এর জায়গায় আমরা kVA স্কোয়ার লিখবো আর ইন্টু ভি। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা ফাইনালি আসে P ইজ ইকুয়াল টু হচ্ছে kV কিউব। তো এটাকে অ্যারেঞ্জ করলে কোনটা পাওয়া যাবে? এটাকে অ্যারেঞ্জ করলে 19 পাওয়া যাবে হচ্ছে এ। আনসার হচ্ছে এ। তারপরে হচ্ছে নাম্বার 20, how much work is done on the blocks in staking on top of one another? প্রত্যেকটার হাইট হচ্ছে h করে। তাহলে এটার উপর যদি আমরা এটা নিয়ে যাই, তাহলে আমার ওয়ার্ক ডান করতে হবে কত? mgh। এরপরে যদি দুইটা যখন চলে গেল, এটা যখন এখানে চলে আসলো,
এরপর যদি আমরা এটাকে এখানে নিয়ে যেতে চাই তাহলে আমার ওয়ার্ক ডান করতে হবে কত 2 mgh, হাইট কতটুকু বানাইতে হচ্ছে 2 mgh। তাহলে প্রথমটার জন্য mgh ওয়ার্ক ডান, এরপর হচ্ছে 2 mgh। এরপরে যদি তিনটা যখন এখানে চলে গেল তাহলে ফাইনালি এটাকে যদি আমি এখানে নিয়ে যেতে চাই তাহলে আমার হাইট রাইজ করতে হবে কত 3h, তাহলে আমার ওয়ার্ক ডান হবে 3 mgh। তাহলে টোটাল হচ্ছে কত এখানে 6 mgh, তাহলে আনসার হবে কত বি 20। এরপরে হচ্ছে কি 21, a mass is raised vertically in a time t, increase in its gravitational potential energy is EP, the increase in its kinetic energy is EK, what is the average power input to the mass? তাহলে দেখেন আপনি যে এনার্জিটা দিচ্ছেন সেগুলো কনভার্ট হচ্ছে কিসে, আপনার ইনপুট এনার্জিটা কনভার্ট হচ্ছে আপনার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, তাহলে দ্যাট ইজ দ্য ইনপুট এনার্জি। তাহলে এনার্জিকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে ইনপুট পাওয়ারটা পেয়ে যাবো, তাহলে দ্যাট ইজ ইনপুট পাওয়ার। তাহলে এই অনুযায়ী আমার আনসার হবে কি ডি 21। এরপরে যাচ্ছি কোথায় 22তে, a stone of mass m falls from a rest at top of a okay, at the top of a cliff of a height h into the sea below. Just before hitting the sea, the stone has a speed v. What is the average speed? What is the average force of air resistance acting on the stone during its fall? During its fall, average air resistance acting, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা রেজিস্টিভ ফোর্সটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কনজারভেশন ল অফ এনার্জি দিয়ে করব। উপর থেকে যখন পড়তেছে তাহলে তার চেঞ্জ ইন জিপিই ইজ কনভার্টিং টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস হিট, এটাতে কনভার্ট হচ্ছে। তাহলে পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা আমরা বের করবো কীভাবে, তাহলে হাইট কত বলছে mgh, তাহলে ফাইনালি যখন গ্রাউন্ডে পড়বে ও ফাইনাল জিপি তো জিরো, তাহলে ইনিশিয়াল mgh যেটা সেটাই হচ্ছে কি চেঞ্জ ইন জিপিই। আর কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি যেহেতু জিরো ছিল, তাহলে যখন গ্রাউন্ডে হিট করতেছে তখন তার হচ্ছে হাফ mv²। ওকে ফাইন, এই স্পিডটাই, আর হিট হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, আর ডিসটেন্স কত বলছে এইচ, কতটুকু পর্যন্ত কাজ করছে এইচ পর্যন্ত কাজ করছে। তাহলে এখন আমরা যদি বলি কাকে সাবজেক্ট বানাতে বলছে, এয়ার রেজিস্ট্যান্সকে সাবজেক্ট বানাতে বলছে ফোর্সকে এফকে, তাহলে আমরা এফ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম জি এইচ মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যদি এমটা কমন নিই তাহলে এটা হবে জি এইচ মাইনাস হাফ ভি স্কোয়ার, সরি এমটা থাকবে না, হাফ ভি স্কোয়ার। তাহলে আমরা যদি এফকে যদি সাবজেক্ট বানাই তাহলে বেসিক্যালি অ্যারেঞ্জ যদি করি এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন, ইজিলি যদি আমরা অ্যারেঞ্জ করি এটা 22 আনসার হবে কত সি। আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আশা করি অ্যারেঞ্জ করতে পারবেন। এরপর আছে 23তে বললো দ্য গ্রাফ শোজ দ্য ভ্যারিয়েশন অফ এ কোয়ান্টিটি ওয়াই উইথ এ কোয়ান্টিটি এক্স ফর এ বডি দ্যাট ইজ ফলিং ইন ইয়ার অ্যাট কনস্ট্যান্ট স্পিড টার্মিনাল ভেলোসিটিতে পড়তেছে ইন ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড হুইচ কোয়ান্টিটিজ কুড এক্স অ্যান্ড ওয়াই রিপ্রেজেন্টস। এইতে বললো এক্স হচ্ছে ইয়ার রেজিস্ট্যান্স, ওয়াইতে বলতেছি ইয়ার রেজিস্ট্যান্স, না এটা হবেই না প্রথমে, কারণ আমরা বলতেছি যখন টার্মিনাল ভেলোসিটি রিচ করবে তখন কোনো অ্যাক্সেলারেশনই থাকবে না, অ্যাক্সেলারেশন হবে জিরো। তাহলে এয়ার রেজিস্ট্যান্সও পারবে না, এয়ার রেজিস্ট্যান্স আর ওয়েট কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায়, তাহলে এক্স আর ওয়াই এটা মানে এটা সম্ভব না আসলে গ্রাফটা, এদের গ্রাফটা এটা হওয়া সম্ভব না এক্স আর ওয়াইয়ের জন্য। তারপরে বলতেছে বিতে লস অফ হাইট অ্যান্ড গেইন ইন কাইনেটিক এনার্জি, তাহলে হ্যাঁ আপনার যত বেশি এক্সটা হচ্ছে লস অফ হাইট, তার মানে যত বেশি আপনার কি করবে হাইট লস করবে তত গেইন ইন কাইনেটিক এনার্জি, হ্যাঁ এটা নিয়ে আমরা ডিসঅ্যাগ্রি করবো। যেহেতু টার্মিনাল ভেলোসিটি কনস্ট্যান্ট স্পিড কাইনেটিক এনার্জিতে পারার কোনো পসিবিলিটি নাই, তাহলে এখানে বিও সম্ভব না। তারপরে সিধে বলে লস অফ পটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান্স এগেন্স্ট এয়ার রেজিস্ট্যান্স, লস অফ পটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান্স এগেন্স্ট এয়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ যখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে তাহলে আমরা বলি যে কি চেঞ্জ ইন জিপিই পুরোপুরি কনভার্ট হবে কিসে, হিটে কনভার্ট হবে, জিপিই কমবে আর হিট কী করবে ইনক্রিজ করবে। তাহলে ওয়াইতে যদি আমরা হিট রাখি আর এক্সে যদি কী রাখি জিপি রাখি, হ্যাঁ সি কুড বি দ্য আনসার। এখন ডিতে যাই, ডি কেন সম্ভব না সেটা দেখি। এক্সের টাইম আর ওয়াইতে ভ্যালোসিটি, তার মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হবে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ, তাহলে আমরা বলতেছি অ্যাক্সেলারেশন থাকবেই না, ভ্যালোসিটি কনস্ট্যান্ট ওই জায়গায়, তাহলে ডিও পসিবল না। এরপরে যাচ্ছে নাম্বার 20তে। Number 20 বললো an ice hockey puck of mass 150 gram moves with an initial speed of 2 meters per second along the surface of an ice ring. The puck slides a distance of 30 meters in a straight line before stopping. What is the average frictional force acting on the puck? তো আমার মনে হয় এটাও আপনারা করতে পারবেন কোনটা দিয়ে, আপনার ওয়ার্ক মানে কাইনেটিক এনার্জি যেটা আপনার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এটা কনভার্ট হবে কিসে
হিটে কনভার্ট হবে যখন ব্রেক অ্যাপ্লাই করবে, যখন স্টপ হওয়ার জন্য ব্রেক অ্যাপ্লাই করবে তখন। তাহলে আমরা এইখান থেকে হিট ইজ ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এখান থেকে আপনারা ইজিলি ফ্রিকশনাল ফোর্সটা কী করতে পারবেন, বের করে দিতে পারবেন। এরপরে নাম্বার 22-25 যাই, তাহলে এটা 24 আনসার হবে কোনটা? 24 আনসার হচ্ছে এ। এভাবে করলে 25, the first column in the table gives 4 examples of work being done. The second column gives more detail of the action, which row is not correct. A girl dives from a living boat into a swimming pool. Work is done by the girl against the gravitational field as she falls. না এসে উপরে যাইলে না আমরা বলতে পারতাম work is done by the girl against the gravitational field। তো এখানে তো সরি ফর দ্য ইন্টারাপশন, এখানে তো সে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা এগেনস্ট হইতে পারে না গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে আনসার এ না। এরপরে এ ম্যান পুশেস এ কার অ্যালং এ লেভেল রোড, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান এগেনস্ট ফ্রিকশন। বিতে বললো 25, দেখেন আচ্ছা কেন নট কারেক্ট বললো, উইচ ইজ নট কারেক্ট, সরি আই মিসড ইট। হ্যাঁ, তাহলে আমি তো প্রথমেই বললাম এটা নট কারেক্ট, তাহলে আনসার হবে এ। বিতে দেখেন এ ম্যান পুশেস এ কার অ্যালং এ লেভেল রোড, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান এগেনস্ট ফ্রিকশন, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান এগেনস্ট ফ্রিকশন। তাহলে আপনার ফ্রিকশন কাজ করতেছে আর উল্টোর দিকে আপনি যাচ্ছেন সামনের দিকে, তো এগেনস্ট ফ্রিকশন আপনাকে কিছু কী করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে, যেটা আপনার অবজেক্টের উপর বোর্ডের উপর বেসিক্যালি কোনো কন্ট্রিবিউশন আসবে না ওই এনার্জিটা। তাহলে আমরা বলতে পারতেছি না ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান অন দ্য কি, অন দ্য মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফ্রিকশন অন দ্য অবজেক্ট বলতে পারবো না। সিমিলার যেটা আমরা কোথায় ইয়াতে কাজ একটা লাস্ট কোয়েশনে করে আসছিলাম ওই যে আপথ্রাস্টের বেলায়। তাহলে বি না, বি মানে বি কারেক্ট বেসিক্যালি, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ম্যান এগেনস্ট ফ্রিকশন, ফ্রিকশন এগেনস্টে ওয়ার্ক ডান করতেছে মানুষটা। তারপরে বলতেছে কি অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড টুয়ার্ডস, মানে সিটের কথা বলতেছি, অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড টুয়ার্ডস এ পজিটিভলি চার্জ প্লেট, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রন, ওয়ার্ক ইজ ডান অন দ্য ইলেকট্রন বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অফ দ্য প্লেট। এটা হচ্ছে এক্স্যাক্টলি কিসের মতো, ওই যে আপনার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতো। তাহলে এটা তো নিজে নিজেই মুভ করবে না, অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড টুয়ার্ডস এ পজিটিভ চার্জ প্লেন, নিজে নিজে মুভ করতেছে, তাহলে এই যে কাইনেটিক এনার্জি বাড়তেছে তার, সেটা করতেছে ওয়ার্ক ডানটাকে, ইলেকট্রিক ফিল্ডটাকে ওয়ার্ক ডান করতেছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ডিতে দেখেন পিস্টন ইজ পুশড টুয়ার্ডস, পিস্টন ইজ পুশড আউটওয়ার্ডস অ্যাজ এ গ্যাস এক্সপ্যান্ডস, ওয়ার্ক ইজ ডান অন দ্য অ্যাটমসফিয়ার বাই দ্য গ্যাস। এক্স্যাক্টলি, অ্যাটমসফিয়ার বাইরে থেকে আসে, তাহলে আপনি যখন এটা ভলিউমটা বাড়বে ভেতরের ইনসাইড দ্য ভলিউম, যখন গ্যাসের বাড়বে তখন বাইরে অ্যাটমসফিয়ার কাজ করতেছে, তাহলে দ্যাট মিনস গ্যাসটাকে ওয়ার্ক ডান করতে হবে। কেন ওয়ার্ক ডান করতে হবে, ফোর্স দিতে হবে কেন, কারণ বাইরে অ্যাটমসফিয়ার আছে, ওটার এগেনস্টে কী করতে হবে, তাকে বড় হতে হচ্ছে, ভলিউমটা ইনক্রিজ করতে হচ্ছে, সেই জন্য তাকে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আনসার হচ্ছে এ, বাকি সবগুলো কারেক্ট। নাম্বার 26, a constant force pushes a block along a horizontal frictionless surface. The block moves from the rest through a fixed distance. What is the relationship between the final speed v of the block and its mass m? আচ্ছা লিখে ফেললাম। 26টা দেখেন, a constant force pushes the block along a horizontal frictionless surface. The block moves from the rest through a fixed distance. তাহলে আমরা ধরেন ফোর্স দিলাম কত, এফ কনস্ট্যান্ট ফোর্সটা, এবং ফিক্সড ডিস্টেন্স হচ্ছে এফ এস। তাহলে বেসিক্যালি এই ওয়ার্কডানটা আমার কনস্ট্যান্ট, এখানে ফোর্স কনস্ট্যান্ট, ফিক্সড ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, এসটা কনস্ট্যান্ট, তাহলে ডেল মানে এটাই কনভার্ট হবে কি সেই কাইনেটিক এনার্জিতে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেহেতু রেস্টে ছিল তাই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, এফ ইন্টু এস কনস্ট্যান্ট, তাহলে হাফ এম বি এ স্কোয়ার। তাহলে এই রিলেশন থেকে আমরা কী বলতে পারি, যেহেতু হাফ কনস্ট্যান্ট, ভি এ স্কোয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/√m, তাহলে আনসার হবে কি সি এখানে। এরপর হচ্ছে 26। আচ্ছা 26টা আসলে এটা সিলেবাস থেকে বাদ গেছে, এটা ভুলই কেন রয়ে গেছে, এটা A2-তে চলে গেছে এই ম্যাথসটা। এরপরে 28-এ যান, 28-এতে বললো কি টারবাইন at a hydroelectric power station is situated 30 meter below the level of the surface of a large lake. The water passes through the turbine at a rate of 340 meter cube per minute. The overall efficiency of the turbine and generator is 20%. What is the output power of the power station? তাহলে এখানে দেখেন, এখানে ইনপুট পাওয়ারটা হচ্ছে কোনটা, ওয়াটার যে উপর থেকে নিচে পড়তেছে তার জিপিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, এরপরে কাইনেটিক এনার্জিটাই কনভার্ট হবে কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে জেনারেটারে। তাহলে ইনপুট হচ্ছে এখানে যে এমজিএইচটা ওয়াটারের যে জিপি সেটাই। তাহলে এখানে মাসটা আমরা কীভাবে বের করবো, মাসটা বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে ডেন্সিটি হচ্ছে কত আমাদের 1000 ডেন্সিটি, আর ভলিউমটা কীভাবে বের করবো, ভলিউমটা বের করার জন্য আমরা এরিয়া ইন্টু লেন্থ ইউজ করবো এখানে, এরিয়া ইন্টু লেন্থ।
তাহলে 1000 ইন্টু এরিয়া হচ্ছে কত 3 এরিয়া হচ্ছে বললাম আমাদের কোথায় এরিয়া বলছে কোথায় কোথায় এরিয়া বলছে ও না ভলিউম তো দেওয়া আছে ডাইরেক্টলি সরি এখানে ভলিউম তো ডাইরেক্টলি দেওয়া আছে ভলিউমটা হচ্ছে কত ভলিউমটা বলছে দ্বারা 340 340 মিটার কিউব পার মিনিট ওটা পরে আসতেছি তাহলে এটা আনসার আসবে কত আমরা যদি করি তাহলে 1000 ইন্টু 340 তাহলে এটা হবে 3.4 ইন্টু 3.4 ইন্টু 10^5 3.4 ইন্টু 10^5 কেজি তাহলে এখন আমরা যেটা বের করলাম এটা হচ্ছে কি মাসটা তাহলে mgh দিয়ে আমরা ইনপুট এনার্জিটা বের করি তাহলে ম্যাস হচ্ছে 3.4 ইন্টু 10^5 ইন্টু জি হচ্ছে 9.81 আর কত মিটার পড়ছে নিচে 30 মিটার তাহলে ইন্টু 9.81 ইন্টু 30 আচ্ছা এনার্জিটা পেলাম ডিভাইডেড বাই এই এনার্জিটা ডিভাইড বাই টাইম হচ্ছে কত পার মিনিটে হচ্ছে 60 সেকেন্ড ডিভাইড বাই 60 এটা করলে আসতেছে আমাদের কত এটা করলে আসতেছে 1667700 ওয়াট এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার তাহলে আমরা যদি এখন আউটপুট পাওয়ারটা বের করতে চাই তাহলে বলছে 90% ইফিশিয়েন্ট তাহলে এটা 90%টা বের করি 90%টা বের করি এটার তাহলে হবে কি ইন্টু 0.90 তাহলে 15 তাহলে এটাকে যদি আমরা মেগাওয়াটে কনভার্ট করি ডিভাইড বাই 1000 সরি ডিভাইড বাই মানে 6টা জিরো আর কি একের পরে 1 2 3 4 5 6 1.5 মেগাওয়াট 1.5 মেগাওয়াট পাচ্ছি সেক্ষেত্রে আনসার বি হওয়ার কথা দেখি আনসার মিলছে কিনা হ্যাঁ আনসার বি এরপর হচ্ছে 29 a ball of mass m is thrown up to a height h in air with an initial velocity v as shown air resistance is negligible the acceleration of free fall is g what is the total work done by the gravitational force on the ball during its flight from p to q 0 কেন দেখেন এখানে আপনার বলছে হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন দ্য বল ডিউরিং ইটস ফ্লাইট ফ্রম পি টু কিউ তাহলে আপনি এগেনস্ট যখন যাচ্ছেন তখন আপনার হচ্ছে কি mgh গেইন করলেন আবার যখন সেম আসলেন আপনি সেম এনার্জি খরচ করতেছেন তাহলে নেট ওয়ার্ক ডান কত হইল আপনার নেট ওয়ার্ক ডানটা 0 এই জন্য আমরা আনসার কি বললাম 0 বললাম ঠিক আছে না ওকে তারপর হচ্ছে কি 30 বললে constant force acting on our car mass so what is the ratio of the gravitational potential energy gained by the car and work done by the force the gravitational potential energy gain যেটা করবে সেটা হচ্ছে কি এই ভার্টিক্যাল হাইটটা নিতে হবে তাহলে ভার্টিক্যাল হাইটটা যদি আমরা নিই সেটা কি হবে অ্যাস সাইন আলফা এটা হচ্ছে ভার্টিক্যাল হাইটটা ইন্টু mg মাস কত বলছে তার m বলছে মাস আর g হচ্ছে 9.81 মানে g রাখলাম আর কি তাহলে এটা হচ্ছে আমাদের কি gain in gravitational potential energy what is the work done by the force F force into distance F into S এটা কোথায় আছে এস কাটা যাবে এটা কাটা যাবে তাহলে বাকিটা থাকে কোথায় 30 এর আনসার হচ্ছে ডি হ্যাঁ বাকিটা থাকে এটা তারপর বললো 31 a car is traveling at a half speed of a car y car x or twice the mass of the car y which statement is correct car x have the half kinetic energy আচ্ছা kinetic energy কম্পেয়ার করতে বলছে তাহলে আমরা kinetic energy ইকুয়েশন ek is equal to half mv square তাহলে আমরা এটা কার জন্য দেখি x এর জন্য দেখি x এর বলছে কি হাফ দ্য স্পিড অফ কার y তাহলে হাফ দ্য স্পিড অফ কার ওয়াই তাহলে ওটা ভি ধরি কারটা এক্সেরটা ভি ধরি তাহলে তারপরে বলছে কার এক্স হ্যাজ টোয়াইস দ্য মাস অফ কার ওয়াই তাহলে ওর মাস হচ্ছে 2m মানে ওয়াইটা এম ধরছে আর কি আর ওটা ভি ধরছে তাহলে হাফ 2m ভি স্কোয়ার এটা হচ্ছে কারটা এক্সেরটা তাহলে ওয়াইটা দেখি কাইনেটিক এনার্জি অফ ওয়াই তাহলে ওয়াইটা হবে হাফ মাস কত যেহেতু ওর মাস আমরা বলছি এম সেজন্য এক্সেরটা 2m বলছি আর ওর স্পিডটা হবে কি 2v স্কোয়ার ওকে তাহলে এখন যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আসবে কি এখানে আসবে হচ্ছে হাফ m 2v স্কোয়ার যদি আমরা একটু অ্যারেঞ্জ করি হাফ m 4v স্কোয়ার
তাহলে আমরা আরেকটু যদি অ্যারেঞ্জ করি তাহলে এটা লিখতে পারি 4টাকে আমরা 2m, তারপরে ভি স্কোয়ার ইন্টু 2 লিখতে পারি। আর এটার জায়গায় হাফ ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার জায়গায় এটা কাটটা লিখতে পারি কাইনেটিক এনার্জি অফ এক্স লিখতে পারি ইন্টু 2। তাহলে এখানে দেখতেছি কাইনেটিক এনার্জি অফ ওয়াই, kinetic energy of y is 2 times of kinetic energy of x. তাহলে সেই হিসেবে কার x has the half the kinetic energy of y। হ্যাঁ ঠিক আছে, আনসার হচ্ছে। তারপর হচ্ছে 32তে বললো দেখেন 32তে বললো রেজিস্টিভ ফোর্স প্রপোর্শনাল, রেজিস্টিভ ফোর্স ডিপেন্ড করে কার উপর, স্পিডের উপর, আবার পাওয়ারের একটা ইকুয়েশন আছে। ওকে, which shows a possible relationship between V and the resistive force F and power P. ওকে, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে F ইন্টু ভি, তাহলে এটা আমরা রেজিস্টিভ ফোর্স বলতেছি F। তাহলে এখানে আমরা যদি দেখেন আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে, পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু এদিকে লিখতে পারি ভি কিউব আর এখানে ভি স্কোয়ার। তাহলে রেজিস্টিভ ফোর্সের রিলেশনে দেখি, তাহলে রেজিস্টিভ ফোর্স রিলেশনটা দেখি যখন পাওয়ার পি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট পাওয়ার, যখন পাওয়ার কি পি কনস্ট্যান্ট, ভি তো কনস্ট্যান্ট বলছেই তারা, তাহলে দেখা যাচ্ছে এফটা ভি স্কোয়ারের সাথে কি এই রেজিস্টিভ ফোর্সটা যদি পাওয়ার কনস্ট্যান্ট থাকে, ভি কিউব কনস্ট্যান্ট থাকে, তাহলে এই রেজিস্টিভ ফোর্স যেটা সেটা ভি স্কোয়ারের সাথে কি প্রপোর্শনাল। তাহলে ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল কোনটা আছে, সি আর ডি আছে। আচ্ছা, তাহলে ডিসিশন নেওয়া যাবে না, পাওয়ারটাতে যাই। তারপরে যদি এই সেম ইকুয়েশনটা আমরা ইউজ করতেছি পাওয়ারের জন্য, তাহলে স্পিডটা কনস্ট্যান্ট, ফোর্সও কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা প্রপোর্শনাল হচ্ছে কার সাথে, ভি কিউবের সাথে। তাহলে সেই হিসেবে আমরা আনসার কি নিব, ডি নিব, 32। তারপরে যাচ্ছি কোথায়, 33তে বলবো অ্যাট হুইচ পয়েন্ট দ্য মাস লস্ট পটেনশিয়াল এনার্জি E/4। তারা বলছে যখন টিতে তখন পটেনশিয়াল এনার্জি হচ্ছে কত, লস করছে ই। তাহলে তখন পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু আমরা বলতেছি সবগুলো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে হাফ এম ভি স্কোয়ার, ভি কত তখন 4 স্কোয়ার, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। যখন লস হয়েছে E/4 তখন স্পিডটা বের করতে বলছে, বললাম সেটা ভি, এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমরা আনসার পাবো 33 এর হচ্ছে বি, মানে হচ্ছে আর। এইখানে সলভ করে দেখেন 34, how much power is required to drive an escalator? It is carrying 20 passengers and is traveling at 0.5 meter per second. এটা সিমিলার, আমরা এখানে দেখেন যখন কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল, the driver and the escalator against the frictional force, then when there is no passenger requires a power of 2 kilowatt। যখন কোনো প্যাসেঞ্জার থাকে না তখন ফ্রিকশনাল ফোর্স এইগুলো মিলে তার খরচ হয় কত, 2 কিলোওয়াট পাওয়ার খরচ হয়। যখন মানুষ থাকে তখন মানুষের কারণে কতটুকু এক্সট্রা পাওয়ার দিতে হবে সেটা আমরা বের করি। তাহলে মানুষের কারণে এক্সট্রা পাওয়ার দিতে হবে, আমরা এটা এভাবে বের করতে পারি, পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে ফোর্স হচ্ছে কোনটা এখানে, এম জি সাইন থেটা ইন্টু ভি। তাহলে এম জি সাইন থেটা, তাহলে এম হচ্ছে কত এখানে, এম হচ্ছে মাস হচ্ছে 60 কেজি। প্যাসেঞ্জার কয়জন, প্যাসেঞ্জার হচ্ছে আপনার 20, তাহলে 20 ইন্টু 60, জি হচ্ছে 9.81, সাইন থেটা কত লিখবো, সাইন থেটা তো ডাইরেক্টলি দেওয়া নাই, তবে আমরা হাইপোটেনিয়াস আর অপোজিট থেকে লিখতে পারি। তাহলে হাইপোটেনিয়াস আর অপোজিট ইউজ করলে সাইনের ফর্মুলাটা, তাহলে সাইন থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ডাইরেক্ট সাইন থেটা ইজ ইকুয়াল টু লিখতে পারি অপোজিট ডিভাইড বাই হাইপোটেনিয়াস। তাহলে সেটা হচ্ছে কত, 30/60, এটা হচ্ছে পুরোটাই কি সাইন থেটা লিখলাম। ভি কত, তারা বলছে 0.75। তাহলে এটা যদি করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, মানুষগুলো থাকলে তখন কত এক্সট্রা পাওয়ার দিতে হচ্ছে সেটা। এটার সাথে আমরা 2 কিলোওয়াটটা অ্যাড করবো, কারণ এটা তো খালি এসকেলেটর নিয়ে যেতে হলেও কি দিচ্ছিল
তাহলে অ্যাড করলে আনসার পাবেন কত? এটার আনসার পাবেন 34, আনসার হবে বি, আপনি পাবেন এটা আনসার। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে 35, 35টা আমরা ক্লাসে করছি, তো আশা করি